হাসিনার দেশে ফেরা, সেই দেশে ফেরার বাস্তবতা, তারপরে তার দেশে ফেরার জন্য আওয়ামী লীগের কর্মকাণ্ড, ভূমিকা কিংবা সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনগুলোর ভূমিকা কিভাবে হবে, কি হবে, এটি নিয়ে অনেকবার কথা হয়েছে। আমি খুব স্পষ্টভাবে একটি জিনিস বুঝতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যে রাজনৈতিক দল, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশের চেয়েও 20 বছরের বড় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা যদি আমরা বাস্তবতা ধরি, তাহলে বাংলাদেশ জন্মের বিরোধিতা যারা করেছে তারা হচ্ছে কনস্পিরেটর। আর কনস্পিরেটরদের কনস্পিরেসির বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের ভেতর দিয়েই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থেকেছে। 71-এ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে দেশ স্বাধীন হয়েছে। যারা ষড়যন্ত্রকারী ছিল, যারা বাংলাদেশের নামক দেশটির জন্ম হোক যারা চায় নাই, তারা 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আবার 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ভেতর দিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগ যখন নাকি নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তখন আওয়ামী লীগ দাঁড়াতে পারে। সুতরাং যে কথাটি আপনি বললেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, যত দৃঢ়ভাবে তিনি বলছেন, নিশ্চিতভাবেই তার পেছনে কোনো শক্তি আছে। আমি এখানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কখনোই কোনো আন্তর্জাতিক শক্তির পাশে থাকাকে দেখতে পাই না। আমি সবসময় ষড়যন্ত্রকারীদের মানে অনেক বেশি শক্তিশালী শক্তির বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগের ফিরে আসা, দাঁড়িয়ে থাকা কিংবা জয়ী হওয়া, এই জায়গাতেই আমি বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পাই। সুতরাং যদি এরকম আমরা ভাবি যে যারা 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সাম্প্রদায়িক বাংলাদেশের পুনর্জন্ম দেবার চেষ্টা করেছিল, তারা নিষিদ্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগকে ফেরত আসার সুযোগ তারা তৈরি করে দেবে, এটা আমি মনে করি না। প্রথমত, একটি রাজনৈতিক সংগঠন কখনো কোনো নিষেধাজ্ঞা মানে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন। তারা নিজেদের পায়েই দাঁড়ায়, নিজেদের পায়েই দাঁড়াবে এবং নিজেদের সক্ষমতাতেই ফিরে আসবে। এবং শেখ হাসিনার ফিরে আসা এটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যখন রাজপথে নেমে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব তারা নিবে, তখনই শেখ হাসিনা ফিরে আসবেন। এবং আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম যে ইন্টারভিউটি দেন রয়টার্সে, তারপরে বিবিসিতে, এরপরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে, সেখানে তিনি সুস্পষ্টভাবে একটি কথা বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং তখন তিনি দেশে ফিরে আসবেন। এখন তাহলে উনি যে বলছেন যে আমি তাড়াতাড়ি ফিরে আসব, এটি হচ্ছে ইউনূসের 18 মাসের দুঃশাসনের ফলে সাধারণ মানুষের যে বেঁচে থাকার সংগ্রামের যে
শক্তি, সেই শক্তিতে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় এবং শেখ হাসিনার নিরাপত্তা বাংলাদেশের জনগণ দিবে। শত সহস্র অত্যাচার নিপীড়নের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রস্তুত রাজপথে নামার জন্য, তখন শেখ হাসিনা ফেরত আসবেন এই ঘোষণাটি দিচ্ছেন। তার মানে বাংলাদেশের মাটি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য রাজপথ দখল করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিচালনা করবার জায়গাটি এবং ক্ষেত্রটি প্রস্তুত হয়ে গিয়েছে। এটি শেখ হাসিনার বক্তব্যের ভেতর দিয়ে সুস্পষ্ট হয় এবং যে কারণেই তিনি বলেন, এবং এখানে কোনো আন্তর্জাতিক শক্তির কোনো সবুজ সংকেত কিংবা হলুদ সংকেত কিংবা লাল সংকেত আছে বলে আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের মানুষের যে বেঁচে থাকার যে উদ্দীপনা, বেঁচে থাকার যে সংগ্রাম, সেই জায়গাটি শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তৈরি করেছে এবং মাঠ এখন প্রস্তুত শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত যারা করেছে তারা মত পরিবর্তন করেছে এমন একটা প্রচার আছে। সেটা আমি এই যে মত পরিবর্তন করেছে এর বিপরীতে আমি যে শব্দটা ব্যবহার করতে চাই সেটা হচ্ছে মত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কারণ 5 আগস্ট যে ঘটনাটা ঘটলো, 24শে জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে ঘটনাটি ঘটেছিল, ষড়যন্ত্রটা এমন ভাবে হয়েছিল, মানুষ মনে করেছিল শেখ হাসিনা চলে গেলে তারা ভালো থাকবে। কিন্তু আজকে যখন মানুষ বুঝে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকে না, তখন যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরিয়েছিল তারা বাধ্য হচ্ছে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক ভাবতে, তারা বাধ্য হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে এটিকে মেনে নিতে। এই যে বাধ্য হওয়া, এটির একটি পজিটিভ দিক হচ্ছে আওয়ামী লীগ দ্রুত রাজনীতিতে ফিরে আসবে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। কিন্তু একটি ভয়ঙ্কর সত্যকে মাথায় রাখতে হবে যে শেখ হাসিনাকে হত্যা করাই তাদের মূল লক্ষ্য ছিল। 24-এর 5 আগস্টেও কিন্তু তারা হত্যা করতে পারেনি। সুতরাং তারা তাদের ষড়যন্ত্রের যে সফলতা, সেই পুরো সফলতা কিন্তু তারা অর্জন করতে পারেনি। তারা শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি, ক্ষমতা থেকে সরিয়েছিল। সুতরাং আজকে যদি তারা মেনেও নেয় যে শেখ হাসিনা আসবে এবং এটি নিয়তি, এটি বাংলাদেশের মানুষের নিয়তি, শেখ হাসিনার হাত দিয়েই বাংলাদেশ, আওয়ামী লীগের হাত দিয়েই বাংলাদেশের মানুষ মুক্ত হবে, এই মেনে নেয়াটার পরেও বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার একটি অনিরাপদ জীবন বাংলাদেশের মাটিতে আছে, যেটি এর আগের অনুষ্ঠানেও বলেছে, এখনো বলছি আপনার এই আয়োজনে। সুতরাং মানতে তারা বাধ্য হচ্ছে, এটি যেমন সত্য, আবার এটিও আমাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার নিরাপত্তার জন্য মানব বর্ম তৈরি করতে সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আপনি উনি তো বলেছেন খুব তাড়াতাড়ি আসবেন, আপনার কি ধারণা খুব তাড়াতাড়ি মানে কতদিন? এটা আপনার এই অনুষ্ঠানে তো আগেও বলেছি, সময় উপযোগী একটি শব্দ আছে। সময় উপযোগী প্রত্যাবর্তন 1981 সালের 17ই মে, কিন্তু সেই সময় উপযোগী সময়টা কিন্তু 1975 সালের 15 আগস্ট থেকে 1981, 6 বছর। আবার 2007 থেকে 2008 মাত্র কয়েক মাস সময়। 2007-এ কারামুক্ত হওয়া, বিদেশে যাওয়া, এবং 2008-এ কারামুক্ত হওয়া, বিদেশে যাওয়া, এবং 2008-এই ফিরে এসে 2009-এ
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা, সেটিও সময় উপযোগী সময়। সুতরাং রাজনীতিতে সময় উপযোগী সময়টা কখন আসবে সেটা এই মুহূর্তে বলাটা কঠিন, কিন্তু দ্রুত সময় কিংবা সময় উপযোগী সময় এটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জনগণ। সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ এখন প্রস্তুত, এই মুহূর্তেই প্রস্তুত। তাহলে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটিকে মাথায় রেখে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সংগ্রামটা করতে হবে, সেটি হচ্ছে শেখ হাসিনার জীবনের নিরাপত্তার দায়িত্বটি যখন বাংলাদেশের জনগণ নিতে পারবে তখনই সেই সময়টা হবে। এবং সেই সময়টা আগামী 1 মাস পরেও হতে পারে, আগামী 3 মাস পরেও হতে পারে, 6 মাস পরেও হতে পারে, কিংবা আরো একটু বেশি সময়ও লাগতে পারে। ওপারে চলে গিয়েছিল এবং বাংলাদেশ ভারতের সীমানাগুলো তো এরকম, সীমান্তগুলো হেঁটে ও পাশে যাওয়া যায়, ও পাশ থেকে হেঁটে আসে। আমাদের কাঁটাতারের বেড়া কিংবা 1971 সালের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে সীমানা প্রাচীর নির্ধারিত হলো, সেই সীমানা প্রাচীর তো মানুষের স্বপ্নের যাতায়াতকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষের আত্মীয়ের কাছে যাওয়াটাও তো নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে সুবোধ সরকারের একটা ছোট্ট কবিতা আছে, তোমরা থাকো এই গ্রামে আর আমরা থাকি পাশের গ্রামে। এই যে এই গ্রাম ওই গ্রাম, এই যে একই আকাশ, একই বাতাস, একই সংস্কৃতি, একই ভাষা, এই যে মানুষগুলো সীমানার ওই পারে এবং সীমানার এই পারে থাকে, এই যে বিশ্ব ভূগোল তাদেরকে আলাদা দুটি রাষ্ট্রের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিল, তার বাইরে গিয়েও আত্মীয় কিংবা মানবিকতা একটি জায়গা কিন্তু সবসময় ছিল এবং আছে। কিন্তু এই মানুষটি ওপারে চলে গিয়েছিল, যে বয়স হয়তো আত্মভোলা, হাঁটতে হাঁটতে চলে গিয়েছে, আবার ফেরত এসেছে, তাকে ফেরত পাঠিয়ে দিল। এই যে ফেরত পাঠিয়ে দিল এই মানুষগুলো, কিংবা বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে যেই মানুষগুলো এখন দায়িত্ব পালন করছে, এর কোনো কিছুই তো রাজনীতির বাইরে না। আপনি যদি গত নির্বাচনে বাংলাদেশের ভারতের সীমান্তবর্তী যে নির্বাচনী এলাকাগুলো, সেই নির্বাচনী এলাকার 80% নির্বাচনী এলাকায় কিন্তু জামাতে জিতেছে। জামাতের বিজয় কিন্তু ভারত বিদ্বেষী এই ভূখণ্ডের মানুষের বিজয়। তার মানে বর্ডার গার্ড বাংলাদেশ যদি আমরা সরকারি একটি বাহিনী এটিকে ধরে নেই, তাহলে সেই বাহিনী তো আসলে শুধু নাম না, সেই বাহিনীর মূল পরিচয়টা হচ্ছে ওই সময়ে ওই বাহিনীতে যে মানুষগুলো দায়িত্ব পালন করে তাদের রাজনৈতিক পরিচয় কিংবা রাজনৈতিক ভাবনা। তার মানে বর্ডার গার্ড বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো বর্তমানে বাংলাদেশ ভারত সীমানায় দায়িত্ব পালন করছে, সে মানুষগুলো মৌলবাদী এবং তারাও বাংলাদেশ ভারত বিদ্বেষী। একইভাবে ওই সীমানায় যে মানুষ, যেই নেতৃত্ব সরকারে আছে কিংবা বিরোধী দলে আছে, সেই মানুষগুলো ভারত বিদ্বেষী। যে কারণেই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানার যে সম্প্রীতি, সীমান্তের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি এবং সৌহার্দ্য এটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এবং তারই ভেতরের রেজাল্ট হচ্ছে পলাশবাড়ির রাম মূর্তি নির্মাণ বন্ধ হয়েছে। আমরা কি দেখিনি যে ময়মনসিংহে একটি সংখ্যালঘু মানুষকে পিটিয়ে মানে মৃত অবস্থায় গাছে ঝুলিয়ে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। সুতরাং দেশের ভেতরে সংখ্যালঘু মানুষগুলোর উপরে নিপীড়ন এবং নির্যাতন, এটি কিন্তু নির্ধারণ করে দেয় বাংলাদেশে ক্ষমতায় কারা আছে। ভারত বিদ্বেষ মুক্তিযুদ্ধের বিরোধী একটি সংস্কৃতির পরিচয়। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তাহলে ভারত বিদ্বেষী যারা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের বাস্তবতায়
বিএনপির যে সাংগঠনিক শক্তি, সেই শক্তি নিয়ে তারা জামাতের সাংগঠনিক শক্তির বিপক্ষে দাঁড়ানোর মতো সক্ষমতা তাদের নাই। যে কারণে কিন্তু তারা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য কখনো কখনো ভারতে মুখী হয়, আবার কখনো কখনো জামাতকে খুশি রাখার জন্য, জামাতকে খুশি করার জন্য তারা ভারত বিদ্বেষী হয়। এবং এই পুরো প্রক্রিয়াটা থেকে মুক্ত হবার একটি ছোট্ট আশাবাদের জায়গা কিন্তু আমি দেখতে পাই। সেটি হচ্ছে নতুন যে বাংলাদেশ হাই কমিশন, ভারতের যিনি অ্যাম্বাসেডর হলেন, হাই কমিশনার হয়ে আসলেন, তার আসার প্রক্রিয়া এবং তারপরে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এবং তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, এখানে এটিও মাথায় রাখতে হবে তিনি কিন্তু কোনো ব্যুরোক্রেট, সার্বভৌম দেশ, সেই দেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সংস্কৃতির বিভাজন নেই, সীমানা কিংবা সীমান্ত এটি একটি ভৌগোলিক অবস্থান। যে কথাটি আমি আপনার একটু আগে আপনার এখানে বললাম যে আমাদের আকাশ এক, আমাদের বাতাস এক। এখন এই যে অ্যাম্বাসেডর যে কথাটি বললেন, এটি কিন্তু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এই পলিটিক্যাল স্টেটমেন্টের একটা সাংস্কৃতিক বাস্তবতা আছে, একটা অর্থনৈতিক বাস্তবতা আছে, এবং এই সাংস্কৃতিক বাস্তবতা এবং অর্থনৈতিক বাস্তবতার জায়গা থেকে যদি আপনাকে আমরা বিচার করি, তাহলে ভারতের জনগণের সঙ্গে এই 20 কোটি জনগণের সংযুক্ত করে এই সামগ্রিক মানুষের সাংস্কৃতিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান সবকিছু নির্ভর করে। সস্তা জনপ্রিয়তার জন্য আমরা ভারত বিদ্বেষী হতে পারি এবং আমরা বলতেই পারি ভারত আমাদের দখল করে নিতে চায়, ভারত আমাদের অঙ্গরাজ্য বানাতে চায়। ভারত যদি আমাদের দখলই করে নিত, তাহলে 1971-এ বাংলাদেশকে স্বাধীন করার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করে, মুক্তিযুদ্ধের সময়ে সকল সহযোগিতা করে, 1 কোটি শরণার্থীকে তাদের ওখানে আশ্রয় দিয়ে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প দিয়ে, মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য অর্থ এবং অস্ত্র সহযোগিতা দিয়ে যে ভারত বাংলাদেশটাকে স্বাধীন করতে সহযোগিতা করলো এবং পাক হানাদার বাহিনী তাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সেই সেনাবাহিনীকে 3 মাসের মধ্যে বঙ্গবন্ধুর অনুরোধে ভারত সরিয়ে নিয়ে গেল। এটি কিন্তু হবারই কথা ছিল না। তাহলে যেই কাজটি তারা 1971 সালে করেনি, সে কাজটিকে কেন তারা এখন করবে? সুতরাং সস্তা জনপ্রিয়তার বাইরে গিয়ে আমরা যদি বিবেচনায় নেই সাংস্কৃতিক বাস্তবতা এবং অর্থনৈতিক বাস্তবতা। আচ্ছা, প্রথমে বাড়ি ভাই আমরা অর্থনৈতিক বাস্তবতায় আসি। ভারত যদি বাংলাদেশে একদিনের জন্য পেঁয়াজের সরবরাহ বন্ধ করে, পেঁয়াজের কেজি হবে 1000 টাকা। বাংলাদেশের সাধারণ মানুষ যে প্রোটিনটুকু পায় চাষের মাছ কিংবা ফার্মের মুরগি, এই মুরগির খাবার আসে ভারত থেকে, এই মাছের খাবার আসে ভারত থেকে। মানুষের খাবারের ভেতরে চাল, পেঁয়াজ, ডাল প্রতিনিয়ত আসে ভারত থেকে। শুধু যদি গরু আসা বন্ধ হয়, তাহলে বাংলাদেশে গরুর মাংসের কেজি হবে 5000 টাকা, যেটি সর্বোচ্চ প্রোটিন সোর্স বাংলাদেশের মানুষের। এই সকল কিছু যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমত খাদ্যের অনিশ্চয়তা তৈরি হবে, বিশ্ব অর্থনীতির বাজারে একটি ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়াবে কিংবা অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে। আর সাংস্কৃতিক বাস্তবতার কথা যদি বলি, তাহলে যেই সংস্কৃতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বিশ্বমানব হবি যদি কায় মনে বাঙালি হ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি পৃথিবীর
সকল গণতান্ত্রিক রাষ্ট্রে আছে, মৌলবাদী রাষ্ট্রগুলোতে নেই। আরব বিশ্বের দেশগুলোতে, বেশিরভাগ দেশগুলোতে নেই যেখানে উগ্র মৌলবাদীদের শাসন আছে। এশিয়াতে সেই দেশগুলোতে নেই যে দেশগুলোতে মৌলবাদী শাসন আছে, যেমন পাকিস্তান। নেই মায়ানমারে, যেখানে মৌলবাদী সামরিক শাসন, কিংবা ইসরায়েলে নেই, সেখানেও মৌলবাদী শাসন। কিন্তু ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র, কিংবা চায়নার মতো একটি বৃহৎ রাষ্ট্র, রাশিয়ার মতো একটি বৃহৎ রাষ্ট্র, ইউরোপের দেশগুলো কিংবা আমেরিকা, যেই দেশগুলোতে গণতন্ত্র আছে সেই দেশগুলোতে মানুষের সংস্কৃতিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, ধর্মীয় সংস্কৃতিকে নয়। কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা ধর্মীয় সংস্কৃতির উপরে ভিত্তি করে তারা এই রাষ্ট্রটাকে পরিচালনা করছে। তাহলে বাংলাদেশ যদি তাদের মূল সংস্কৃতিতে ফিরে যেতে চায়, তাহলে ভারতের পাশে, ভারতের সঙ্গে স্বাতন্ত্র্য নিয়েই তাদেরকে থাকতে হবে। এটি বাংলাদেশ, ৭১-এর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভারত আমাদেরকে অঙ্গরাজ্য করতে চায় নাই। আমাদের জন্মের ইতিহাসের সকল সহযোগিতা ভারত করেছে। আজকে বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্ত হবার জন্য, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়ানো অর্থনীতিকে মুক্ত করবার জন্য এবং মানুষে মানুষের সম্প্রীতি বজায় রাখবার জন্য ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করাটাই আমাদের জরুরি। কয়েক হাজার মাইল দূর থেকে উড়ে এসে জুড়ে বসা পাকিস্তান কিংবা পাকিস্তানপন্থীরা, মুক্তিযুদ্ধের বিরোধীরা, তারা যদি বাংলাদেশ শাসন করে এবং তারা যদি ক্রমশ শক্তিশালী হয়, তাহলে শুধুমাত্র লোক দেখানো ভারত বিদ্বেষী চরিত্র আমাদের থাকবে। ভারতের উপর নির্ভরশীলতা কিন্তু আমাদের কমবে না। এবং সেই বাস্তবতাতে দাঁড়িয়ে ভারতের সব ধরনের সহযোগিতা আমরা চাইব, আবার ভারত বিদ্বেষী মনোভাবও আমরা রাখবো। এটি হতে পারে না। সেই জায়গাতে দাঁড়িয়ে এই ভারতের যে আগস্টের পর তো নাহিদ তো উপদেষ্টা ছিল এবং ওই সময়ে সস্তা ভারত বিদ্বেষী কথা শুনেছি, ইলিশ দিবে না। পরে শেখ হাসিনা তার শাসন আমলে যেই পরিমাণ ইলিশ দিয়েছে তার দ্বিগুণ পরিমাণ ইলিশ ভারতকে রপ্তানি করেছে। ফারাক্কা বাঁধের বিপরীতে বাঁধ বানিয়ে ফেলবে, স্রোতের বিপরীতে বাঁধ বানাবে। এই সমস্ত অলিক আকাশ কুসুম কথা কিংবা সস্তা জনপ্রিয়তার জন্য ভারত বিদ্বেষী, এটি কিন্তু বাস্তব সত্য। এটিকে মেনে নিয়ে আমাদের দুই দেশের সম্পর্ককে নিয়ে কাজ করতে হবে, সংস্কৃতিকে নিয়ে কাজ করতে হবে, অর্থনীতিকে নিয়ে কাজ করতে হবে, রাজনীতিকে নিয়ে কাজ করতে হবে। সেটি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ভারত বিদ্বেষী। সুতরাং বাংলাদেশ ভারত সম্পর্ক আমাদের রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভারত সম্পর্ক আমাদের অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভারত সম্পর্ক আমাদের বেঁচে থাকা, খেটে খাওয়া মানুষের দুবেলা ভাত খাওয়ার সঙ্গে সম্পৃক্ত এবং এই দুই দেশের মানুষের মূল যে সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই দুটো রাষ্ট্রের সম্পর্ককে একটি নতুন মাত্রায় বিবেচনায় নিতে হবে। ভারত বিদ্বেষী সস্তা জনপ্রিয়তা দিয়ে যারা এদেশের সাধারণ মানুষের অনুভূতিকে নিয়ে যারা খেলবার চেষ্টা করে, যারা ভারত বিদ্বেষী অনুভূতিগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা করে, সেই মানুষগুলোকে কিন্তু বাংলাদেশের যারা নাকি সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক দর্শন, সাংস্কৃতিক ঐতিহ্যের উপরে যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, যারা তার উপরে ভিত্তি করে বাংলাদেশটাকে পরিচালনা করতে চায়, তারা কিন্তু এই ভারত বিদ্বেষী জনগণদেরকে বিপক্ষে না নিয়ে
অন্ততপক্ষে নিরপেক্ষ জায়গায় রেখে এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বাস্তবতার সঠিক চিত্র এই মানুষগুলোর কাছে পৌঁছাতে হবে। নাহলে এই যে অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত মাদ্রাসার ছাত্র যারা, তাদেরকেই কিন্তু জুলাই আগস্টে শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে, আগামীতেও এদেরকেই শক্তি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হবে। সুতরাং ভারত বিদ্বেষী যে একটি সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির ভেতরেও আমাদের একটি অভ্যন্তরীণ লড়াই কিন্তু জারি রাখতে হবে। তাদেরকে সরাসরি শত্রু বানিয়ে দিয়ে আমরা তাদেরকে শক্তিশালী করব। অর্থাৎ আমরা যদি ভারতের পক্ষে এরকম ভাবে অবস্থান নেই যে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা অর্থনীতি বোঝে না, রাজনীতি বোঝে না, যারা বোঝে যে ভারত আমাদের পাশের দেশ, বড় দেশ, তারা আমাদের দখল করে নিতে চায়, তাদেরকে সহজে কিন্তু জামাত ঐক্যবদ্ধ করতে পারবে কিংবা এই এনসিপি ঐক্যবদ্ধ করতে পারবে। আর উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের একটি বিচরণ ক্ষেত্র তৈরি হবে এই আমাদের বাংলাদেশের ভূখণ্ড। সুতরাং এই জায়গাটাতে বলতে পারেন যে আমরা একটি ক্রিটিক্যাল ট্রানজিশনের জায়গাতে আছি। ভারত বিদ্বেষী সাধারণ মানুষের অনুভূতিগুলোকে কোনোভাবেই উস্কে না দিয়ে যারা উস্কে দেয় তাদের যে অপপ্রচারগুলো, সে অপপ্রচারগুলোর মোকাবেলা করা আমাদের অনেক বেশি জরুরি। এবং বাংলাদেশে কিন্তু খুব সহজেই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যায়। আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন কিন্তু খুবই সহজ। 90% মানুষ মুসলমান, কিন্তু বাংলাদেশের 90% মুসলমান মানুষ কিন্তু বাংলাদেশের 10% যে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে নয়। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতিতে বিশ্বাস করে, কিন্তু যারা ক্ষমতার খেলায় আছে তারা ভারত বিদ্বেষটাকে কাজে লাগাতে চায়। এর বিপরীতে নিশ্চয়ই একটি প্রক্রিয়া আমাদেরকে অনুসরণ করতে হবে। আর সর্বোপরি এই ভারত বিদ্বেষী সংস্কৃতি থেকে যদি বাঙালি জাতিকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি কিন্তু বাঙালি সংস্কৃতিকে জয়ী করা। রাজনৈতিকভাবে আমরা বিজয়ী হব, ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, তাতেই কিন্তু এই সাংস্কৃতিক যে বিজয় সেটি আমাদের অর্জিত হবে না। তাহলে তো 15 বছরে বাংলাদেশের মাটিতে, যেই 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই 16 বছরে কিন্তু ভারত বিদ্বেষী মানুষ থাকতো না। বরং জুলাই আগস্টে অনেক বেশি প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী এবং তারা সংখ্যায় অনেক। যদিও এটি সত্য নয়, বাস্তবতা একদমই ভিন্ন, কিন্তু ভারত বিদ্বেষী রাজনীতিবিদরা তারা এদেশের কোমলমতি মানুষের অনুভূতিকে ব্যবহার করতে চায়, তাদের আবেগকে ব্যবহার করতে চায়। তেমন বিদ্বেষী একজনকে আমাদের পাঠ্যপুস্তকে আনা হচ্ছে, সেইটা আপনি নিউজটা দেখেছেন, যে কিন্তু তার প্রচার জনপ্রিয়তা সব ছিল গালি দেওয়ার জন্য, গালি গালাজের জন্য। দেখেন, 5 আগস্টে আমাদের উপনাঙ্গ নিয়ে যে এরকম ভাষা ব্যবহার করে তাকে আমরা জাতীয় বীর উপাধি দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হয়। এটি তো একটি রাজনীতি। দেখেন, 5 আগস্টে শুধুমাত্র কি আওয়ামী লীগ পরাজিত হয়েছে? 5 আগস্টে কি শুধু শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছে? 5 আগস্টে আমাদের একটি 1000 বছরের ঐতিহ্যের যে ভাষা, সেই ভাষাটাকে দখল করে নিল এই সাম্প্রদায়িক ভাষা। আমাদের অসাম্প্রদায়িক সংস্কৃতিকে দখল করে নিল ধর্মীয় লেবাস। আমাদের যে মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি, তার বিপরীতে বিদ্বেষমূলক সংস্কৃতি আমাদেরকে দখল করে নিল। 5 আগস্টের পরে মানুষ যে মানুষের পাশে আশ্রয় হয়ে দাঁড়ায়, তার বিপরীতে ঘাতক হিসেবে মানুষ মানুষের পাশে দাঁড়ালো বা মুখোমুখি দাঁড়ালো। মানুষ যে মানুষের সঙ্গে একসাথে থাকার জন্য অনেক ধরনের কম্প্রোমাইজ করে, যেটিকে আমরা আপোষ বলি, তার বিপরীতে আমরা বিরোধকে দাঁড় করালাম। মানুষের বেঁচে থাকার জন্য
মানুষের অধিকার রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখা, চলমান রাখা। তার বিপরীতে বিচারহীনতার সংস্কৃতি চালু হলো, এবং সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। নারীর এগিয়ে যাওয়ার উপরে যখন একটি রাষ্ট্রের এগিয়ে যাওয়া নির্ভর করে, তখন নারী বিদ্বেষকে বিজয়ী করা হলো 5 আগস্টের ভেতর দিয়ে। এরকম পরস্পর বিপরীতমুখী যা যা নেগেটিভ, তার সকল কিছু 5 আগস্টে জয়ী হলো, এবং তার ভেতর দিয়ে এরকম অসংখ্য হাদির জন্ম হলো। কিন্তু আমি এই জায়গাটাতে তারপরেও কিন্তু নিরাশ হই না, কারণ আজকের বাংলাদেশের যেই তরুণ প্রজন্ম কিংবা জেনজিকে আমরা বলি যে তারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আসলে একটি প্রসেসের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়েছিল। কিন্তু যারা সেই প্রসেসটাকে সামনে নিয়ে এসেছিল, তারা যে আসলে বাংলাদেশ বিরোধী, এটা কিন্তু তরুণ প্রজন্ম বুঝতে পেরেছে। সুতরাং এই ভাষা যে যারা ব্যবহার করেছে, তারা কিন্তু বাংলাদেশের মাটিতে ইতিমধ্যে পরাজিত হয়েছে। কিন্তু যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কৃতিকে আমরা বিজয়ী করতে চাই, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক গতিশীলতা যদি বজায় রাখতে চাই, বাংলাদেশের মানুষের যদি একটি নিরাপদ জীবন আমরা দিতে চাই, তাহলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনের ভেতর দিয়ে সাংস্কৃতিক বিপ্লব ঘটানো। এবং রাজনৈতিকভাবে বিজয়ী হবার পরেও এই সাংস্কৃতিক বিপ্লব যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি একজন সাংবাদিক হিসেবে আপনার লড়াই এবং একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমার লড়াই, এই লড়াইটা আমাদের চলমান থাকবে এবং রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী না করতে পারি। নাহলে বারবার ঘুরে ফিরে এরা আসবেই। এদের সামনের চরিত্রটি আমরা দেখতে পাই ভারত বিদ্বেষ হিসেবে, পাকিস্তান পন্থা হিসেবে, কিন্তু এর শিকড় কিন্তু বাঙালির যে মূল সংস্কৃতি, সবার উপরে মানুষ সত্য, এই মানুষ যে সবার উপরে, তার বিপরীতের যে সংস্কৃতি, সেটিকেই তারা বিজয়ী করতে চায় এবং ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। সাংস্কৃতিক লড়াইয়ের যে সংস্কৃতি কর্মীরা, আপনি সম্মিলিত সাংস্কৃতিক সাধারণ সম্পাদক, আমরা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তাদের যে অগ্রভূমিকা দেখেছি, তারা যদি সামনে না আসেন, আন্ডারগ্রাউন্ডে থাকেন, আন্ডারগ্রাউন্ডে থেকে যদি লড়াই করতেন তাও ছিল, তাকে তো কোথাও আমরা দেখি না। একদমই দেখা যায় না, এটি সত্য নয়, কিন্তু একটি চরম বাস্তবতা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একই আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মীরা মাঠে না থাকে, ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীরা মাঠে নেমে কিছুই করতে পারে না। লাখো মানুষের সমাবেশ ঘটায় রাজনৈতিক কর্মীরা গত এই 18 মাস ধরে 18 মাস ধরে যে ভূমিকা রাস্তায় রাখলো, এখনো রাখছে, তার সাথে সাংস্কৃতিক কর্মীরা। আপনি কি মনে করেন যে রাজনৈতিক কর্মীদের যে ভূমিকা আছে সেটি এরকম যে তারা নিরাপদ, আবার সংস্কৃতি কর্মীরা মাঠে নামলে রাজনৈতিক কর্মীরা? আমি একটু বলি, জেনেও তো তারা আসছেন। কতটুকু আসছে? আপনি 5 আগস্টের পর কথা বলতে শুরু করেছেন, আমিও 5 আগস্টের পর কথা বলতে শুরু করেছি। আপনি সাংবাদিক, আমি সংস্কৃতি কর্মী। সাংবাদিক মোজাম্মেল বাবু থেকে শুরু করে ফারজানা শাকিল, ফারজানা রূপা, শাকিল সহ সাংবাদিকরা যেমন গ্রেপ্তার, মাসুদ কামাল কিংবা আনিস আলমগীরের মতো 2-4 জন যখন কথা বলে গেছে, এবং আপনি দেশের মাটিতে নাই বলে আপনি কথা বলতে পারছেন, দেশে থাকলে আপনিও গ্রেপ্তার হতেন। সেই বাস্তবতায় দাঁড়িয়ে রাজনৈতিক কর্মী বলতে কি একজন মুক্তিযোদ্ধা, সে মারা গিয়েছে, তার হাতে পর্যন্ত হাত করা, বিচ্ছিন্ন ভাবে 2-4-5টি মিছিল, ঝটিকা মিছিল কি রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার চিত্র? কিংবা সেই রাজনৈতিক কর্মীরা, সংস্কৃতি কর্মীরা মাঠে নামলে তাদের নিরাপত্তার চিত্র? যখন আসাদুজ্জামান নূর কিংবা শাহরিয়ার কবির গ্রেপ্তার, গত 7 দিন ধরে শুধু ঝটিকা মিছিল না,
তারা মিছিল সেরে সমাবেশও করতেছে। তারা আজকে আপনি কি আপনি কি দেখেছেন? পরে আপনি কি তাহলে সেটি দেখতে পাচ্ছেন না যে রাজনৈতিক কর্মীরা যখন মাঠে নামতে শুরু করেছে, একই সময়ে এইবারও সরকারি পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে গিয়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, ছায়ানট সহস্র কণ্ঠে জাতীয় সঙ্গীত গিয়েছে, কবিতার অনুষ্ঠানের আয়োজন হচ্ছে এবং সেই কবিতার অনুষ্ঠানে জয় বাংলা স্লোগানও দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই স্লোগান দেওয়ার কারণে আবৃত্তি কর্মীদের দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। তার মানে মাঠে নামাটা পরস্পর সমান্তরাল একটি প্রক্রিয়ার অংশ। কিন্তু সংস্কৃতি কর্মীদের নিরাপত্তা বিধান করবে রাজপথে রাজনৈতিক কর্মীরা, এটিই মূল চরিত্র। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্লোগান যেমন দিয়েছি, আবার সংস্কৃতি কর্মী হিসেবে আবৃত্তিও করেছি। কিন্তু দুটো ভূমিকাতে থাকার পরেও রাজপথে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ভূমিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং রাজনৈতিক কর্মীদেরই এখানে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে এবং সংস্কৃতি কর্মীরা রাজনৈতিক কর্মীদের উপস্থিত সমাবেশে একটি কবিতা কিংবা একটি গানের ভেতর দিয়ে কিংবা একটি পথনাটকের ভেতর দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে পারে। কিন্তু জনগণকে সংগঠিত করার ব্যাপারে সংস্কৃতি কর্মীদের ভূমিকা কখনোই অগ্রগণ্য ছিল না। অগ্রগণ্য সবসময় থেকেছে রাজনৈতিক কর্মীরা। রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে পারে সংস্কৃতি কর্মীরা, কিন্তু কখনোই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিতে পারবে না সংস্কৃতি কর্মীরা। এই জায়গাটা ধারাবাহিকভাবে আমাদেরকে, এবং এটি খুব সহজ যে আগে তো সংস্কৃতি কর্মীরা আমরা দেখতাম রাস্তায় নামতো। হ্যাঁ, সংস্কৃতি কর্মীরা আগেও নেমেছে, এখনো আছে, ভবিষ্যতেও নামবে। কিন্তু আপনারা অনেক বেশি উজ্জীবিত উপস্থিতি তখন দেখতে পাবেন যখন রাজনৈতিক কর্মীদের উল্লেখ সংখ্যক উপস্থিতি থাকবে। শেখ হাসিনার এই ঘোষণাটার পরে রাজনৈতিক কর্মীরা উজ্জীবিত, তারা রাস্তায় প্রমাণ দিচ্ছে। সংস্কৃতি কর্মীরাও উজ্জীবিত হয় না এতে। সংস্কৃতি কর্মীরা তো উজ্জীবিত। আমি আপনাকে যে বললাম মঙ্গল শোভাযাত্রা হলো, সংস্কৃতি কর্মীরা আসিয়ার মৃত্যুর ঘটনায় মানববন্ধন করলো, ইরানের বিরুদ্ধে এই যে যুদ্ধের বিপরীতে সাধারণ মানুষ ইরানের পক্ষে কথা বলছে। আমি বলছি যেখানেই নিপীড়ন নির্যাতন, তার বিপরীতে সংস্কৃতি কর্মীরা দাঁড়াতে পারে, কিন্তু সমান্তরাল হতে হবে। অর্থাৎ যখন রাজনৈতিক কর্মীরা দাঁড়াতে শুরু করেছে, পাশাপাশি সংস্কৃতি কর্মীরা কিন্তু দাঁড়াতে শুরু করে দিয়েছে। আপনাকে আমি বলি, আমার ব্যক্তি জীবনের কথা বলি। 2001-এ 1 অক্টোবরের নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো। আমাকে আবৃত্তির মঞ্চ থেকে গ্রেপ্তার করা হলো। রাশিয়ান কালচারাল সেন্টারে আমি আবৃত্তির মঞ্চে আবৃত্তি করছিলাম, আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করলো কি? অপারেশন ক্লিন হার্ট সামরিক বাহিনী। আমাকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়া হলো। কিন্তু সংস্কৃতি কর্মী হিসেবে আমি যখন নাকি সংস্কৃতির মঞ্চ থেকে গ্রেপ্তার হলাম, তখন সংস্কৃতি কর্মীদের পাশাপাশি রাজনৈতিক কর্মীরাই কিন্তু রাজপথে আন্দোলনটা করেছে সকল রাজবন্দীদের মুক্তির জন্য, এবং তারই প্রক্রিয়া হিসেবে আমার মুক্তির জন্য আন্দোলন হয়েছে এবং আমাকে কিন্তু কারামুক্ত করা হয়েছে। কিন্তু আজকের বাস্তবতায় রাজনৈতিক কর্মীরা কি বলে আপনার শ্যামল দত্ত কিংবা মোজাম্মেল বাবুর মুক্তির ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারছে? তারা তো শেখ হাসিনাকে দেশে ফেরানোর সংগ্রামটাকেও এখনো পুরোপুরি কিন্তু গুছিয়ে করতে পারছে না। এখনো সংগ্রাম উন্মুক্ত হবে জয় বাংলা স্লোগান দেয়া, এবং জয় বাংলা স্লোগান দিলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তার বিপরীতে সংস্কৃতি কর্মীরা এত সহজে
নামতে পারবে না। আর রাজনৈতিক কর্মীরা যতক্ষণ পর্যন্ত রাজপথ দখলে না নিবে ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীরা কিন্তু অনেক বেশি অসহায়। এখনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জেলে আছে তাদের মুক্তির দাবিতেও কিন্তু বড় কোনো আন্দোলন গড়ে উঠছে না। আর সংস্কৃতি কর্মীদের মুক্তির দাবিতে আন্দোলন তো প্রশ্নই ওঠে না, সাংবাদিকদের মুক্তির দাবিতে তো আন্দোলন প্রশ্নই ওঠে না। ছোট ছোট করে কথা বলতে শুরু করা হয়েছে, কিন্তু আমার আপনার এবং আমরা যদি প্রতিনিধিত্ব করি সংস্কৃতি কর্মী এবং সাংবাদিকদের, তাহলে আমাদেরকেই বলতে হবে, বোঝাতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার উপরেই বাংলাদেশের মাটিতে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা তৈরি হয়, স্বাধীনতা থাকে, সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি চর্চার স্বাধীনতা থাকে। যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে সক্রিয় না থাকে তাহলে সংস্কৃতি কর্মীরা নিরাপদ থাকে না, সাংবাদিকরাও নিরাপদ থাকে না, এবং আপাত অর্থে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনও কিন্তু নিরাপদ থাকে না। অনেক ধন্যবাদ হাকামুল্লাহ চমৎকার আলোচনার জন্য। আবার আগামী শুক্রবার আবার দেখা হবে আমাদের। আপনার আয়োজনে মানে আজকের এই আয়োজনে শেষ কথাটা একটু বলি। নিশ্চিতভাবেই আমরা আশাবাদী মানুষ। আমরা জানি বাংলাদেশের মানুষ এই অনাচার অবিচার এগুলো থেকে মুক্তি পাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় চাই। কথাটি হচ্ছে এইরকম, আওয়ামী লীগের ঘামের গন্ধ এখন পারফিউমের মতো মনে হয়। আওয়ামী লীগের ঘামের গন্ধ এখন পারফিউমের মতো মনে হয়। এই কথাটাই বলেছেন সাংবাদিক নাদিরা কিরণ। তার কথা থেকে আমি নিয়েছি, কথাটি খুবই ভালো লেগেছে এবং আসলে তো তাই হচ্ছে। তার আগে বলে দিই, আপনারা যারা চ্যানেল 16 সাবস্ক্রাইব করেছেন খুবই ভালো কথা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চ্যানেল 16 নাদিরা কিরণ, আমি পুরো ব্যাখ্যাটা পড়িনি কি কারণে বলেছেন সেটি আমরা সবাই জানি। এরকমই মনে হয় যে সারা দেশের বর্তমানে যে অবস্থা, এই অবস্থাতে একটা কথাই মনে পড়ে, আওয়ামী লীগের ঘামের গন্ধ এখন পারফিউমের মতো মনে হয়। মানুষের ভিতরে যে হতাশা, যে দুরাশা, যে নিরাশা, তা শুনলে দেখলে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ এখন পারফিউমের মতো। মানুষের মধ্যে যে হতাশা, মানুষের মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা, তাতে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। বাংলাদেশের যে উন্নয়ন করেছে আওয়ামী লীগ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তাতে মনে হয় আওয়ামী লীগের সামান্য কিছু ভুল ত্রুটি বাদ দিলে আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। ঘামের গন্ধ খুব একটা সুখকর নয়, কিন্তু ঘামের গন্ধকে এখন মনে হচ্ছে আমরা এত ভুল করে ফেলেছি জাতি হিসেবে। আওয়ামী লীগকে মূল্যায়ন না করে, আওয়ামী লীগকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার দায়িত্ব না দিয়ে আমরা ভুল করেছি। আমাদের কাছে এখন মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের ঐতিহ্যের পক্ষে, দেশের কালচার, দেশের শিল্প সংস্কৃতি তার পক্ষে। দেশের শিল্প সংস্কৃতিকে যেভাবে আমরা ধ্বংস হতে দেখেছি, তাতে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। আরো অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে। দেশকে ডক্টর ইউনূস যেভাবে তছনছ করে দিয়েছেন, তাতে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো ছিল। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আরো যারা রয়েছে উপদেষ্টা ছিল, তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, তাতে মনে হয়
আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। কত বলবো, আরো বলা যায়। আমাদের যে জাহাঙ্গীর আলম আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান উপদেষ্টা, তিনি যা করেছেন, হাস্যকর যেসব কাজ করেছেন, তাতে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধই পারফিউম। বাংলাদেশ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে দেশে, সেসব আমরা দেখছি, আমরা উপভোগ করছি। সেই সব রাস্তাঘাট দিয়ে যখন আমরা চলাচল করি, সেসব উন্নয়ন যখন আমরা দেখি, তখন মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধে পারফিউমের সুবাস রয়েছে। ডক্টর ইউনূস বর্তমান সরকার দেশবাসীকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, দেশের মানুষের আবেগ অনুভূতি নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, যেভাবে মবতন্ত্র ভায়োলেন্স দেশে চালু করেছে, তাতে মনে হয়, ভাবলে শিহরে উঠি। আর তখন মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। নদীরে কিরণকে ধন্যবাদ জানাই, তার যদি নিজের কথা হয় এটি খুবই চমৎকার বলেছেন। আমি কথাটা নিয়েছি, একটা টক শো করেছি, আবার আজকে একটা ভিডিও করছি। বাংলাদেশের মানুষ টক শোতে যা শুনে, কিছু মাতাল ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফুয়াদ আর এনসিপির ছেলে মেয়েদের কথা শুনলে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধে পারফিউম মেশানো ছিল। বাংলাদেশের অর্থনৈতিক যে দুরবস্থা, বেকারত্বের যে অবস্থা, মিল ফ্যাক্টরি কারখানার শ্রমিকরা যেভাবে হাহাকার করছে, তাতে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধে পারফিউম ছিল। আওয়ামী লীগের ঘামের গন্ধ এখন পারফিউমের মতো। মানুষের যে হতাশা, মানুষের যে উৎকণ্ঠা, মানুষের যে বক্তব্য আমরা এখন শুনি, তাতে মনে হয় আওয়ামী লীগের ঘাম আমাদের কাছে পারফিউমের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘামের গন্ধ কখনো কখনো পারফিউমের মতো লাগে যখন দেখি আমরা মানুষের মধ্যে হাহাকার, যখন দেখি আমরা মানুষের মধ্যে উৎকণ্ঠা, যখন দেখি আমরা মানুষের মধ্যে উদ্বেগ, যখন দেখি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক, যখন দেখি আমরা দেশে মব ভায়োলেন্স হচ্ছে, যখন দেখি আমরা দেশকে ছারখার করে দেওয়া হচ্ছে, যখন দেখি আমরা সরকারি স্থাপনা ধ্বংস করা হচ্ছে, যখন দেখি আমরা গোপালগঞ্জে আক্রমণ হচ্ছে, যখন দেখি আমরা সেনাবাহিনীর নৃশংসতা চালাচ্ছে সারা দেশের মানুষের উপর, যখন দেখি আমরা সেনাবাহিনী অর্থের বিনিময়ে জাতিসংঘে কাজ করে, যখন দেখি আমরা মানুষের চোখে মুখে উৎকণ্ঠা উদ্বেগ, যখন দেখি আমরা দেশে একটা টয়লেটের মতো উন্নয়ন হয়নি, একটা টয়লেটও বানাতে পারেনি, যখন দেখি আমরা দেশের স্বাধীনতা, শৃঙ্খলা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয় দেশের জন্য কারা কাজ করেছে, কে কাজ করেছে, কোন দল কাজ করেছে, তাদের সামান্য কিছু ভুল ত্রুটি বাদ দিলে আমাদের কাছে মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। কত বলবো, কত বলা যায়, কি বলা যায়। শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনাকে আমরা মনে করেছিলাম, ভুল বুঝেছিলাম, নানান ভাবে আক্রমণ করেছিলাম শেখ হাসিনাকে। ভারতের কাছে বাংলাদেশ বিক্রির মতো অপপ্রচার চালিয়েছি। বাংলাদেশের সবকিছু ভারত নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সবকিছু পাচার হয়ে যাচ্ছে, এইসব ভুয়া খবর প্রচার করে একটা দলকে আমরা বাংলাদেশ থেকে সরে যেতে বাধ্য করেছি। আর তখন মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের ঘামের গন্ধে পারফিউম ছিল। মানুষের যে বক্তব্য, মানুষ কিন্তু শিক্ষিত মানুষ না, পড়াশোনা জানা মানুষ না, পুঁথিগত বিদ্যা অর্জনকারী মানুষ না, একদম খেটে খাওয়া সাধারণ মানুষ যখন বলে
তার রিয়েলাইজেশন যখন হয়, তার উপলব্ধি যখন হয় আগেই ভালো ছিলাম, তখন মনে হয় কি ভুলটা না আমরা করেছি। আমরা পারফিউমকে বিদায় দিয়ে ঘামের দুর্গন্ধকে দেশে এনেছি। পারফিউম ছাড়া যেখানে সুবাস বইত, সেখানে আমরা এখন ঘামের গন্ধ শুকছি। ভাবতে অবাক লাগে, ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে, অমানুষকে বাংলাদেশের কিছু কিছু মানুষ ফেরেশতা তুল্য মনে করে। হুজুরেরা তাকে নবী রাসূলদের আখেরি খলিফার সাথে তুলনা করে ফেলছেন। তখন ভাবি, বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল যে ইসলামকে নিয়ে রাজনীতি করে না। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যেটা ইসলাম নিয়ে ব্যবসা করে না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল, এমন একটা দল যেটি ইসলামের পক্ষে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে না। বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামকে রাজনীতির সাথে মিশায় না। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম একদিকে, রাজনীতি আরেকদিকে। তখন মনে হয় যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, তখন মনে হয় আওয়ামী লীগের ঘামের মধ্যে পারফিউম আছে। জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই, ওয়াজ মাহফিলে যখন ইসলামকে ধ্বংস করা হয়, ইসলামের নামে ইসলামকে নিয়ে নানান অপপ্রচার চালানো হয়, তখন মনে হয় আওয়ামী লীগের ঘামের গন্ধে পারফিউম ছিল। আওয়ামী লীগের ঘামের গন্ধ পারফিউমের মতো। পারফিউম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ডক্টর ইউনূস।